সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমি ট্রান্সফরমেশনের পার্ট 2, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2 দেখাবো। একই সাথে মেমোরি পার্টও থাকবে। মেমোরি পার্টে আজকে আমি স্পেলিং স্পেলিং 10টা স্পেলিং দিব, এগুলো আপনারা লিখে রাখবেন। ইম্পর্টেন্ট যেগুলো তারপরে ক্যাপিটাল ক্যাপিটাল কমিশন bulletin, bulletin, catastrophe, most important, এটা আসছিল কয়েকদিন আগে একটা 10 নম্বরে দেওয়া হচ্ছে ডিলেমা, স্পেলিং। এই 10টা গুরুত্বপূর্ণ স্পেলিং আপনাদের জন্য দিয়ে রাখলাম। আজকে মেমোরি অংশে এই 10টা স্পেলিং আপনারা ভালো করে ক্লাস যখন ভিউ করবেন তখন এগুলো দেখে নেবেন, রিভিশন হয়ে যাবে। এবার আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2 তে যাব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 2। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটা রুল শিখবো। একটা রুল কে ভেঙে আপনার 9টা রুল বানানো সম্ভব। সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এভাবে করে ভাইস ভার্সা 9 ধরনের 9টা রুলের সমান একটা রুল। আমি এভাবেই করব। তো আমি এর আগে 1 নাম্বার রুলটা মনে হয় বলেছিলাম, আজকে রুল 2 বলবো। রুল 2, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এগুলো আমি ফার্স্ট ক্লাসে এগুলো বেসিক্সটা বলেছিলাম। আপনারা ওই ক্লাসটা দেখলে এটা বুঝে যাবেন। আমি রুল 2 দিয়ে স্টার্ট করতেছি। সো রুল 2 তে আমার লিঙ্কার গুলো কি হবে? 2.2 so not that and variant। আচ্ছা, তাহলে রুলটা দেখেন কি, কোথায় কি থাকলে কি হবে সেই জিনিসগুলো এখানে বলা আছে।
আচ্ছা, তাহলে এই অংশটা যদি এরকম, মানে এই ডটের এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, ডটটা আমি লিখেই দিলাম, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এখন কি অ্যাডজেক্টিভ বসবে এটা তো আসলে সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের এক্সপ্রেশন অনুযায়ী হচ্ছে জানা যাবে, তো এই জন্য এটা আসলে স্পেসিফাই করে তো আর লেখা যায় না। তাহলে এই যদি লিঙ্কার হয় টু, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এই ধরনের যখন আসবে তাহলে এই অংশটাকে আমি সিম্পল মনে করব, এই অংশটাকে আমি কমপ্লেক্স মনে করব, এটাকে ভেরিয়ান্ট থাকে কম্পাউন্ড মনে করব। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা চেনা নিনজা টেকনিক হচ্ছে এই লিঙ্কার গুলা, এই কানেক্টর গুলো যেই অংশে থাকবে সেই অংশটাকে আমি সেই সেন্টেন্স হিসেবে চিহ্নিত করতে পারি। আর এছাড়াও সেন্টেন্স এনার্জি ওই যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, ক্লজ, এই জিনিসগুলো দিয়ে তো আমি আগেই বলেছিলাম, অন সাবজেক্ট অন ভার্ব সিম্পল সেন্টেন্স, টু সাবজেক্ট টু ভার্ব অর মোর কমপ্লেক্স সেন্টেন্স, টু সাবজেক্ট টু ভার্ব অর মোর কম্পাউন্ড সেন্টেন্স উইথ কনজাংশন। তাহলে দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট ভার্ব কোথায় আসবে? কম্পাউন্ড সেন্টেন্সে আসবে। আবার দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট ভার্ব কোথায় আসবে? কমপ্লেক্সে আসবে। তাহলে দুইটা যেহেতু সেম হয়ে গেছে, চেনার উপায় কি, আলাদা করার উপায় কি? আলাদা করার উপায় হচ্ছে কম্পাউন্ডে কনজাংশন যুক্ত থাকবে, এন্ড অর বাট, যে কোনো একটা, কমপ্লেক্সে থাকবে না। কমপ্লেক্সে থাকবে লিঙ্কার, ক্লোজ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি এক্সাম্পলে, চলে যাই। এক্সাম্পল, হি ইজ টু উইক টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। সে এতই দুর্বল যে বিষয়টি বুঝতে পারতেছে না। এটা হচ্ছে সেন্টেন্সের মিনিং। এখন আপনার সেন্টেন্সের মিনিং আপনি জানেন না, বা আপনি সেন্টেন্সের মিনিং পারেন না, তো আপনার জন্য আসলে কি হবে তখন? আপনার মিনিং জানা দরকার নেই, এই গ্রামার স্ট্রাকচার আমার রুলগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার মিনিং জানতে হবে না, মিনিং না জেনেই আপনি পারবেন। তাহলে কি হচ্ছে, হি ইজ টু উইক টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। তাহলে এই যে আমি বলেছিলাম যে টু ডট মানে ড্যাশ টু, এখানে যে অ্যাডজেক্টিভ উইক হয়েছে, আর এটাকে আমি চিনলাম কেমনে যে এটা সিম্পল সেন্টেন্স? কারণ এটা অন সাবজেক্ট ওয়ান ভার্ব, ওয়ান ফাইনিট ভার্ব, অবশ্যই ফাইনিট ভার্ব হবে। তাহলে ফাইনিট নন ফাইনিট এটা আবার কি জিনিস? ফাইনিট নন ফাইনিট শর্টকাট আমি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে নন ফাইনিট চিনবেন যেটা হচ্ছে ভার্ব থ্রি, যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা হচ্ছে ইনফিনিটিভ সাথে ভার্ব টু প্লাস ভার্বের ওয়ান, এইগুলো হচ্ছে নন ফাইনিট। সেন্টেন্সের এক্সটেনশন করার জন্য, সাবজেক্টের অ্যাকশন প্রকাশ করার জন্য এবং রিয়েল সিনারিওটা, ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য এই যে নন ফাইনাইট ব্যবহার করা হয় সেন্টেন্সটাকে দীর্ঘ করার জন্য। কিন্তু ওই ধরনের যত বড় আপনি করেন সেখানে ফাইনাইট ভার্ব একটাই থাকে। তাহলে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব, তার মানে এটাকে সিম্পল সেন্টেন্স, ইজিলি বোঝাই যাচ্ছে। এবার আমি দেখতেছি যে এখানে একটা টু আছে, আবার এখানে একটা টু আছে, তো এই যে দুটো জিনিসগুলোকে যখন আমি এভাবে পাবো তখন আমি এই রুল টুর মধ্যে এটাকে ফেলবো। রুল টুতে কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমার ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব লাগবে। তাহলে আমি কি করব? সাবজেক্ট যুক্ত অংশটাকে লিখি, হি ইজ, এই টু এর রিপ্লেসমেন্ট হচ্ছে সো কমপ্লেক্সে। এরপরে এখানে যে অ্যাডজেক্টিভটা লাগবে সেটা নিয়ে আসলাম, যে উইক। এরপর দ্যাট কিসের পরিবর্তে সো এর রিপ্লেসমেন্ট, তাহলে সিম্পল সেন্টেন্সে এটা থাকলে এটা রিপ্লেসমেন্টে কমপ্লেক্স সেন্টেন্স এইটা বসে, তাহলে টু এর রিপ্লেসমেন্টে আসছে কি দ্যাট। এবার হি ইজ সো উইক, তাহলে সে খুবই দুর্বল। তাহলে আমার কিন্তু সিম্পল সেন্টেন্সের অন সাবজেক্ট অন ভার্ব কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমার সাবঅর্ডিনেট ক্লজ লাগবে কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য।
কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমাকে সাবজেক্ট ভার্ব লাগবে। তাহলে সাবজেক্ট আমি কই পাবো? প্রিন্সিপাল ক্লজের থেকে আমি সাবজেক্ট ভার্ব জেন্ডার নাম্বার এগুলো আমি হচ্ছে ওকে ফলো করে অনুসরণ করে আমি নিব। তাহলে এখানে হি আছে সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হিসেবে হি নিয়ে আসবে। যেহেতু কথা হচ্ছে এক ব্যক্তিকে নিয়ে, তাহলে ওই ব্যক্তিকে নিয়ে যত কথা যত কিছুই হবে সবই ওই ব্যক্তিটাকেই আসবে। যদি সাবজেক্ট হিসেবে তাকে লাগে রিপিটেডলি ওই হি আসবে। তাহলে হি চলে আসছে, সাবজেক্ট আমি পাই গেলাম। এবার টেন্স অনুযায়ী এটা হচ্ছে ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্স। তো আমাকে অক্সিলারি লাগতেছে, তো আমার অক্সিলারি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে একটু জিনিস আমি লিখবো না, পরে বোঝাবো এটা। আমি এখানে অক্সিলারিটা লিখতেছি। that not understand the topic। এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো সাবজেক্ট আমি নিয়ে আসছি, ডাবল সাবজেক্ট আমি পেয়ে গেলাম। এবার আমার ভার্ব লাগবে। তো ভার্বে আমাকে কি লাগবে? ফাইনিট লাগবে। নন ফাইনিট এই যে 2 প্লাস আন্ডারস্ট্যান্ড, এটা নন ফাইনিট আকার আছে। আমি যে বললাম ভার্ব 3 ভার্ব আইএনজি 2 প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনিট। তাহলে আমার যেহেতু একটু রিপ্লেসমেন্টে দ্যাট হইছে, কই এই যে দ্যাট হইছে, তাহলে আন্ডারস্ট্যান্ড ভার্বটা তো ফাইনিট হয়ে গেল। তাহলে আমি এখানে কি দিব? অলরেডি দিছি তো, আন্ডারস্ট্যান্ড দা টপিক। আর তাহলে কিন্তু আমার কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট হয়ে গেছে হি ইজ সো। তাহলে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, ইজ ভার্ব আন্ডারস্ট্যান্ড ভার্ব, হি ডাবল সাবজেক্ট, আমার রিকোয়ারমেন্ট কমপ্লিট। এবার রিকোয়ারমেন্ট তো গ্রামাটিক্যালি ওকে হইছে, এবার হচ্ছে আমার সেন্টেন্সের মিনিংটাকে পারফেক্ট করার জন্য আমাকে কি করতে হবে? দেখেন এইখানে এই টুটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, এই যে টু টি ডাবল এটা নেগেটিভ অ্যাডভার্ব। তো এখানে নেগেটিভের কাজটা টু দিয়েই করে ফেলেছে, তাই এখানে এই সেন্টেন্সে আমার নট লাগাইতে হয় নাই। কিন্তু এখানে তো আর টু থাকতেছে না, সেই জন্য আমাকে নট নিয়ে আসতে হবে, কারণ সেন্টেন্সের এক্সপ্রেশনটা নেগেটিভ। তাহলে নট নিয়ে আসতেছি, নট, ওকে নট দিলাম। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলাম না, তাই নট দিলাম। এখন নট তো আর শুধু শুধু নট বসে না, উইদাউট অক্সিলারি নট কোনো সেন্টেন্সে বসে না, নট সব সময় অক্সিলারির পরে বসে। তাহলে এখন আমি কি অক্সিলারি আনবো? তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি আমি যারে তিনটা, যেহেতু প্রেজেন্ট ফর্মে, তাহলে আমি যারে যে কোনো একটা আনতে পারি। কিন্তু আমি যারে আনলে নট আন্ডারস্ট্যান্ড এখানে ভার্বের ওয়ান মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, তাই আমাকে কি আনতে হবে? ফিউচার এন্ড প্রেজেন্ট এর মডেলের মধ্যে যে অক্সিলারি আছে ক্যান, মে, কুড, মাইট, শুড, কুড, মাইট, এই যে এই জিনিসগুলোর মধ্যে আমি এখান থেকে ক্যান বা মে নিয়ে আসতে পারবো, ক্যান অথবা মে যে কোনো একটা। তাহলে মিনিংটা কি দাঁড়ায়? যে সে এতই দুর্বল যে সে বিষয়টা বুঝতে পারলো না। মানে কি? আনএবল কিছু একটা বোঝাচ্ছে, তার একটা ফেইলিওর বোঝাচ্ছে, সে তার যে ধারণ ক্ষমতা সক্ষমতা সেই জিনিসটা তার এখানে সেন্টেন্সে বোঝাচ্ছে যে সে পারলো না বা করতে পারলো না, বুঝতে পারলো না। তার মানে এখানে একটা ক্যাপাবিলিটির বিষয় চলে আসছে। তো যখনই সেন্টেন্সের এক্সপ্রেশনের মধ্যে ক্যাপাবল জিনিসটা চলে আসবে, সক্ষমতা, ধারণ ক্ষমতা, না পারা, ব্যর্থতা, এই ধরনের কিছু আসলে ক্যান চলে আসে, ক্যান অথবা মে। ক্যান মে তার মানে আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, তাহলে কাজটি করার কি সক্ষমতা আমার আছে। তাহলে সক্ষমতা বোঝাতে অক্সিলারি ক্যান অথবা মে চলে আসে। তাহলে আমি এখানে এই জন্য ক্যান নিয়ে এসেছি। কেন? সক্ষমতা ইজ আন্ডারস্ট্যান্ড, সে বিষয়টি বুঝতে পারলো না, তাহলে তো তার সক্ষমতা হয় না, হচ্ছে বিপরীত। তার না পারার জিনিসটা যেন আমি বুঝি না, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। আর আমি বুঝতে পারলাম না, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। পার্থক্য হচ্ছে এটা। একটা হলো জেনারেল, আর একটা হচ্ছে আমি জেনারেল না, কেউ দায়ী বা কিছু দায়ী। যেমন আই ডোন্ট কেয়ার, আমি তার কিছু মনেই করি না, ব্যাপার না। আর একটা হচ্ছে আই ক্যানট ডু, আমি পারতেছি না। তার মানে না পারার পিছনে কোনো কেউ দায়ী আছে বা কোনো নিষেধাজ্ঞা আছে। তো ক্যান নট আর ডু নট এর পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ইন জেনারেল সাবজেক্ট, তার ইচ্ছা, সে করবে না। আর আর ক্যান নট এর যে বিষয়টা ওটা হচ্ছে না পারা বা পারার একটা সক্ষমতা, যেটা হচ্ছে কোনো ব্যক্তি দায়ী বা কোনো নিষেধাজ্ঞা আছে যার কারণে। তো ক্যান নট এর ডু নট এর পার্থক্য হলো এটা। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। এবার এটা কম্পাউন্ডে করব। সেম, হি ইজ ভেরি উইক
and he cannot এখানে দেওয়া যাবে না, এখানে দেব do not, does not understand the topic. কেন এখানে কেন দিলাম না ব্যাখ্যা দিচ্ছি। এই দ্যাট এর ক্ষেত্রে এই যে এখানে সো দ্যাট, সো দ্যাট যখন চলে আসছে এখানে লিঙ্কার হিসেবে সো দ্যাট বসছে না, সো দ্যাট বা দ্যাট এই জিনিসগুলো যখনই সেন্টেন্সে আসে এটা একটা ক্যাপাবিলিটি, সক্ষমতা, অক্ষমতা এই ধরনের জিনিসগুলোকে বোঝায়, নেগেটিভ কিছু বোঝায়। সেটার জন্য ক্যান মে অক্সিলারি চলে আসে, ক্যান মে কুড মাইট। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তো সো দ্যাট নাই, এন্ড আছে, সে খুব দুর্বল এবং সে বিষয়টি বোঝেনি, সেই জন্য ডাজ নট নিয়ে আসতে হচ্ছে জেনারেল অক্সিলারি। অ্যামিজার দিলে তো হয় না, এই ডাজ নট নিয়ে আসতেছে। এই তো এখন বলতে পারেন যে অ্যামিজার কেন হবে না, কারণ অ্যামিজার দিতে গেলে তো ওটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো যেহেতু লাইভ সাবজেক্ট, এটাকে লাইভ সাবজেক্ট মানে পার্সোনাল সাবজেক্ট যেহেতু আছে শুরুতে, তাহলে আমার এটা অ্যাক্টিভ ফর্মে করতে হবে। শুরুতে পার্সোনাল সাবজেক্ট থাকলে অ্যাক্টিভ করতে হবে, আর যদি থিং রিলেটেড সাবজেক্ট হয় তাহলে সেটা প্যাসিভ করতে হয়। তাই আমি এখানে ডাজ নট না ইজ নট না দিয়ে ডাজ নট দিয়েছি, কারণ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এই হলো বিষয়। আর একবার রুলটা ব্যাখ্যা দেই। টু টু এরকম থাকলে সো দ্যাট বসে, কম্পাউন্ডে ভেরিয়েন্ট বসে, এখানে হচ্ছে টু উইক রিপ্লেসমেন্টে দ্যাট আসছে, সেকেন্ড টু এর রিপ্লেসমেন্ট আসছে দ্যাট, আর এই ডাবল এর রিপ্লেসমেন্ট আসছে সো, অক্সিলারি বসে গেছে, কম্পাউন্ডের কমপ্লেক্সের রিকোয়ারমেন্টের জন্য ডাবল সাবজেক্ট হি আসছে। এরপরে যেহেতু এই সেন্টেন্সের এক্সপ্রেশন সো দ্যাট থাকার কারণে ক্যাপাবিলিটি বোঝাচ্ছে, তাই ক্যান মে যে কোনো একটা অক্সিলারি নিচ্ছি। কুড মেট কেন নিব না, তাহলে তো টেন্সের সাথে সংঘর্ষ হয়, টেন্স বলছে প্রেজেন্ট, তাই আমি ক্যান মে নিলাম। আন্ডারস্ট্যান্ড টপিক। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এই যে সো এর রিপ্লেসমেন্ট ভেরি, দ্যাট এর রিপ্লেসমেন্ট এন্ড, তাহলে হি ইজ ভেরি উইক এন্ড হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। তাহলে আমার এটা কি সিম্পল হলো, কমপ্লেক্স হলো, কম্পাউন্ড হলো। এখন এখানে এখানে ক্যান নট দিছে, এখানে আবার ডাজ নট কেন দিলাম, কারণ ক্যানটা হলো সো দ্যাট এর সাথে রিলেশন আছে। সো দ্যাট মানে হলো কোন একটা জিনিস করতে পারা বা না পারা এই ধরনের কোনো কিছু বোঝায়, মানে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি বোঝায়। তাই ক্যান মে আসছে স্যার, এখানে তো সো দ্যাট নাই, এখানে তো এন্ড আসছে, এন্ড ভেরি এন্ড, তাই হচ্ছে জেনারেল সেন্সে করলাম। তাহলে ক্যানট আর ডু নট এর পার্থক্যটা একটু যদি আরেকবার বলি, এটা হচ্ছে ইন্টেনশন সাবজেক্ট সরি এটা তো উল্টো হয়ে গেল, ইন্টেনশন অফ সাবজেক্ট এটা এখানে হবে ডু নট, ইন্টেনশন অফ সাবজেক্ট, সাবজেক্টের ইচ্ছা বা অনিচ্ছা, আমার মন চাইছে করবো না করবো না শেষ, এটা হলো ডু নট। আর ক্যানট হইছে সাবজেক্টের ইন্টেনশন না, এটা হচ্ছে সাবজেক্ট ফরবিডেন, ফরবিডেন বা অর্ডার, অর্ডার অর্ডার অথবা ফরবিডেন। অর্ডার কথাটা দিলেও হয় না ঠিক, এখানে বলা যায় যে ইনস্পায়ার্ড। এরকম, তার মানে ক্যানট হচ্ছে ক্যাপাবিলিটি, এক কথায় ক্যাপাবিলিটি। পজিটিভের ক্ষেত্রে ক্যাপাবিলিটি, আমি এটা করতে পারি, ক্যান ডু দা ওয়ার্ক, ক্যাপাবিলিটি সক্ষমতা, ধারণ ক্ষমতা। আবার আমি করতে পারি না, তার মানে কেউ আমাকে নিষেধ করছে, প্রোহিবিটেড, ফরবিডেন বাই সামান বা অথরিটি। এই ধরনের সেন্সের ক্ষেত্রে ক্যানট আর ডু নট এর পার্থক্যটা হচ্ছে, ডু নট হচ্ছে জেনারেল সেন্স, সাবজেক্টের ইচ্ছা অনিচ্ছা, ক্যানট হচ্ছে সাবজেক্টের ইচ্ছা অনিচ্ছা না, সাবজেক্ট কারো দ্বারা প্রভাবিত আর কি। এই তো, এই হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের রুল 2। তাহলে আজকের এই একটা রুল দিয়ে কিন্তু আমার 9টা রুল শেখানো হয়ে গেছে। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সব জিনিসগুলো একদম ক্লিয়ার করে আপনারা এগুলো নোট রেখে দিয়েন।
স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারবেন। এখন হয়তো একটু কম বুঝতে পারেন, কিন্তু এই ক্লাসটা যদি আবার রিভিউ দেন, আবার দেখেন, তখন ইজিলি বুঝবেন। এই যে আমি সিম্পল থেকে কমপ্লেক্সে গেলাম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে গেলাম, তাহলে আমি এখান থেকে যদি এখানে আসতে পারি, এখান থেকে এখানে আসতে পারি, তাহলে এখান থেকেও এখানে যেতে পারবো, এখান থেকেও এখানে যেতে পারবো। ওই ঘুরানো ফেরানো আর কি। এখান থেকে আসলে বাড়তে থাকবে, এদিক থেকে এদিকে আসলে কমতে থাকবে। কি কমতে থাকবে, কি বাড়তে থাকবে? সাবজেক্ট ভাগ। সিম্পল কমপ্লেক্স থেকে ওইদিকে যাইতে থাকলে সবকিছুই বাড়বে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইনক্রিজ, এইবার হচ্ছে বাড়বে। আর কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল হলো ডিক্রিজ। কি ডিক্রিজ? সাবজেক্ট ভাগ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে আগাতে থাকলে সাবজেক্ট ভাগ হচ্ছে বাড়তে থাকবে, আর কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল থেকে যেতে থাকলে সাবজেক্ট ভাগ কমতে থাকবে। এই হচ্ছে আজকের ক্লাস। আমি একটু শর্টই করে রাখছি, 15-20 মিনিট করে রাখতেছি, কারণ এই টাইমিংটা আসলে অনেকেই পার্টিসিপেট করতে পারে না। ইভিনিং টাইমটা একদম আর্লি ইভিনিং, এই সময়টা সবার পক্ষে পসিবল হয় না। তো ক্লাস লং করে ফেললে আসলে ডিস্টার্ব বা বোরিং চলে আসতে পারে। তো আমি ডিসেম্বরের শেষের দিকে ইনশাল্লাহ 9টার দিকে ক্লাস নিব লাইভ, তখন সবার এনগেজমেন্ট থাকবে আশা করি। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, শর্ট করেই শেষ করি। আস্তে আস্তে শিখি, কারণ আমার তো একটার মধ্যে অনেক কিছু। তো ভালো করে যদি বুঝতে পারেন তাহলে অনেক পড়ার দরকার নেই, অল্প পরে অনেক কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই জিনিস প্রত্যেকটা টপিকের উপরে আবার সিনপসিস ক্লাস আছে। তো যেটুকু আপনার গ্যাপ থাকবে, যেটুকু বুঝতে সমস্যা হবে, ওইটুকু আবার সিনপসিস ক্লাস থেকে, মানে সামারি ক্লাস, টপিক সামারি ক্লাস, সামারি ক্লাস থেকে সবটুকু বুঝে নেবেন। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।